চেহারা দেখলে যার নাম বলতে হয় না তার নাম আপনারাই বলেন, আমি বলবো না। তবে আমার খুবই পছন্দের একজন নায়ক, বড় ভাই, দুলা ভাই, এবং উনি আমারে বকা দেয়, মারে, আদর করে, ভালোবাসে। একটা মানুষ যে থাকলে আমার মনে হয় যে আছে একটা মানুষ। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যে উনি যখন ওনার বক্তব্যগুলি দেয় বা ফেসবুকে কোনো লেখা দেয়, এটার যে গভীরতা থাকে এবং এটা নিয়ে মানুষ যে ঝাঁপায় পড়ে, এটা কিন্তু ওনার একটা বিশেষ গুণ। ওনাকে অনেক সময় মানুষ দেখে বোঝে না যে ওনার ভেতরে এত গভীরতা আছে। তো এই যে ওনার অফিসে আমি আসছি, এটা কিন্তু মানিকগঞ্জ সাটুরিয়া না, এটা আরেকটা অফিস গুলশানে। এবং দেখে তো আমি অবাক হয়ে গেলাম, এখানে মৌসুমী আপার সাথে বড় করে সুন্দর তার বিবাহের বা বউ ভাতের ছবি বা পরের ছবি হইতে পারে, এটা সম্ভবত জামাই বউ সেজে তারা আবার একটা ছবি তুলেছে এইখানে। আবার তার অফিস রুমে এখানে একটা সুন্দর ছবি, এই মৌসুমী আপার বাবা মার সাথে, এই হচ্ছে ওমর সানির বাবা এবং মা ওমর সানি ভাইয়ের, এবং চারজনের ছবিটা খুব সুন্দর করে এখানে আছে। এবং অফিসে সুন্দর আল্লাহর ঘরের ছবি সহ একটা সুন্দর পরিবেশ, ইসলামিক। এবং দেখেন আল নাস, দোয়া, আল কাফেরুন, তারপরে আবার সাথে সাথে আবার দেখা যাচ্ছে যে এখানে দেখেন আপনি মিউজিকের ইনস্ট্রুমেন্ট, মানে একটা শিল্পী। আপনারা দেখবেন গুলশানের একদম অভিজাত এলাকায় এই প্রিয় ভাই, আর তার আবার বিভিন্ন আহ পুরস্কারের বিষয়গুলো এখানে আছে। উনি সুন্দর একটা শৈল্পিক পরিবেশে, যেমন মানিকগঞ্জে ওনার যে রেস্টুরেন্টটা খুবই পপুলার হয়েছে, সেরকম উনি এখানেও একটি কাজের সাথে জড়িত। সানি ভাই, সব কথা আমি বলতেছি, আসলে পরিচয় দিব না বলে অনেক পরিচয় দিয়ে ফেলছি। সানি ভাই, আপনি একা একা বাংলাদেশে থাকেন, মৌসুমী আপা আমেরিকায় থাকে। অনেকে এটা নিয়ে অনেক কথা বলে, অনেক কিছু মানুষের আগ্রহ, কেন আপনারা দূরে থাকেন, আপনাদের সংসার কি আসলে ভেঙে গেছে নাকি আছে, মৌসুমী আপা কি অন্য অন্য কোনো জায়গায় কোনো একাকী জীবন বেছে নেওয়ার কারণটা কি, কিংবা উনি কি আদৌ কি বিয়েই করে ফেলছেন কিনা, বা আপনি কি এখানে কোনো গার্লফ্রেন্ড জোগাড় করছেন কিনা। মানুষের অনেক দ্বিধাদ্বন্দ্ব, কিন্তু আমি তো জানি যে আপনি আমার সাথে শেয়ার করেন। একটু মানুষকে এই প্রশ্নগুলি যখন মানুষ ভাবে বা করে, তাদেরও তো দোষ নাই। আপনি একটু সাধারণভাবে কারোর উপর দোষ না দিয়ে আপনি একটু বিশ্লেষণ করে একটু বলতেন যে বর্তমান পারিবারিক অবস্থাটা কি আপনার। আসসালামু আলাইকুম। আমাকে যারা দেখছেন ভালো করে দেখবেন এবং ভালো করে শুনবেন, আমি এটাই চাচ্ছি মূলত। প্রথমত, আমার ছোট ভাই জয় ভীষণ আদর করি এবং আমার চেয়ে বেশি আদরটা মৌসুমী তাকে করে। তাকে আমি কখনই ক্রস করতে পারিনি এই জায়গাটায়। তো ঠিক আছে, ক্রস করার দরকারও নেই। যে বিষয়টা নিয়ে তুমি আমাকে প্রশ্ন করেছো, এটার উত্তর আমি খুব ভালোভাবে দিতে চাই। ভেরি লং টাইম এগো বলবো না, প্রায় 2-2.5 বছর আগে আমরা যখন গুলশানে থাকি মূলত, তখন আমার ছেলে বিজনেস করছিল, একটা ফ্ল্যাকচুয়েট মুড হলো, একটা রেস্টুরেন্টের চড়াই উতরাই পার হলো, এবং সেখানে অনেক মানে বাজে ধরনের সিক্রেট হওয়ার চেষ্টা করছিল এতে, এবং ও একটা বিজনেসের সাথে জড়িত হওয়ার চেষ্টা করছিল। ওর বিজনেসের সাথে জড়িত হওয়ার কারণে গার্মেন্টস সেক্টরের ওর এক ফ্রেন্ড, মানে আমাদের ওর তো টাকা কামাই করার সে বয়সটা তখন মাত্র শুরু হয়েছে, যে ও কি করবে কি করবে না। তখন ওর মা এবং আমি মিলে ওকে আমাদের যে সারা জীবনের যে সঞ্চয়টুকু, তার মধ্যে থেকে প্রায় 2.5 কোটি টাকা একটা ফ্ল্যাট বিক্রি করে তাকে হ্যান্ড ওভার করে, মানে আপনার সন্তানকে আপনি দিয়েছেন। হ্যাঁ। তো দেওয়ার কারণে সেটা 11টা চেক বাবদ এটা ফ্রড হয়, এবং জানতে পারি একটা সময় গিয়ে যে এই টাকাটা তারা মেরে দেওয়ার একটা ধান্দায় আছে। মানে ওই 2.5 কোটি টাকা তারা যাদেরকে দিয়েছিল আপনার সন্তান, তারা সেই টাকাটা মেরে দেওয়ার চিন্তা করছে। একটা আছে, এবং এই মুহূর্তে একটা গুড নিউজ আমি দেই, প্রায় অর্ধেক টাকা সম্ভবত বাংলাদেশ গভর্নমেন্টের যারা বিচারাধীন বিষয়টা আছে, এটা আমরা হয়তো বা আপনাদের দোয়ায় ফিরিয়ে আনতে পারবো। আমরা একদম ওই সময় যদি চলে যাই, যে মূল ঘটনাটা কেন তৈরি হয়েছিল এই দূরে যাওয়ার, সেটা হচ্ছে যে আপনারা এই ছেলেকে সাহায্য করতে গিয়ে অনেকগুলো টাকা সেই সময় লসের মুখে, রাইট। এবং একটা সময় গিয়ে
ফারদিন ভীষণ ফ্রাস্ট্রেটেড হয়ে যায় ওকে। এবং আমার বৌমা তখন বেশ নতুন একটা মানুষ আসছে ফ্যামিলিতে, এরকম একটা ক্রাইসিস দেখে বয়সই বা কতটুকু, সে বলল যে আমি তাহলে একটু পড়াশোনাটা একটু কন্টিনিউ করি, আমি ফারদিনকে এইভাবে দেখতে পারছি না, আমি একটু ক্যানাডাতে যাই। তারপর ঠিক আছে, ওকে মা তুমি যাও। আবার পড়াশোনার জন্য তখন ভীষণভাবে প্রয়োজন হচ্ছে আমার মেয়ে ফাইজা, আচ্ছা। তখন সেও আমেরিকায় যাবে। আমার ওয়াইফ রাতে আমাকে বলল যে সালিম, তোমার কাছে আজকে একটা কথা বলার জন্য আমি আসি। আমার কাছে না একটা নতুন মৌসুমীকে মনে হচ্ছিল, এই মানে 10 মিনিটের মধ্যে। আমাকে বলো, বলে যে হ্যাঁ আমি একটু নিরিবিলি তোমার সাথে কথা বলবো। দেখো আমি তোমার স্ত্রী। আমি ওকে, আমি তো তোমার সাথে সংসার করলাম প্রায় 29, ওই টাইমটা, ওই সময়টা প্রায় 29 ইয়ার্স আমাদের সময় কেটে গেছে। আর তুমি খুবই ভালো করে জানো আমার মায়ের অবস্থা ভালো না, আমার বাবা চলে গেছে, আমার শ্বশুর চলে গেছে, আমার শাশুড়ি চলে গেছে। মাটা ইরিন কোন রকমই কন্ট্রোল করতে পারছিল না, কারণ তার মেন্টালি তার অসুস্থতা তাকে মানে একটা টোটাল ডিজাস্টার থেকে একদম। এই সিদ্ধান্ত নেওয়া যে আমরা বিদেশে চলে যাই। এবং আমাকে বললো কি যে আমি 2 থেকে আড়াই বছর আমি সেখানে একটু স্টে করি, আমার মাটাকে একটু আমি যদি মার সেবা করতে না পারি, আমি নামাজ পড়ে আমার লাভটা কি? আমার তো জান্নাতি আল্লাহ আমাকে ওইভাবে দিবে না, সুবহানাল্লাহ। আপনাকে কি অফার করা হয়েছিল যে সানি তুমিও চলো? না, আমি তখন যেতে পারছি না, এখনো যেতে পারছি না, কারণ আমার মাল্টিপল ভিসা ছিল 5 বছরের, সেটা আমি 3 বার গিয়েছি। এবং এরপরে ভিসা আমি অ্যাপ্লাই করেছি, কিন্তু কি কারণের জন্য ভিসা আমি পাচ্ছি না আমি ঠিক জানি না। এই বিষয়টা নিয়ে আমি কোনো কথা বলতে চাচ্ছি না। এবং আমার মনে হয় ভিসা থাকলে এতদিনে আমার মনে হয় প্রায় 5 থেকে 7 বার যাওয়া হতো, 10 বার যেতাম, এবং তোমার সাথেও হয়তো Right. আমি যেতাম। সানি ভাই, আমি একটু দ্রুতই করছি, কারণ মানুষ তো আসলে অনেক সময় ধরে Right. কথা শুনতে চায় না। কিন্তু আমরা যখন প্রথম দিকে দেখেছি যে মৌসুমী আপার উত্তরায় একটা 5 তলা বাড়ি একদম সেন্টার জায়গায়, তখন আপনিও শীর্ষ নায়ক, 2 হাতে টাকা কামাচ্ছেন। এবং আমরা দেখেছি যে মানে যে সমস্ত নায়ক নায়িকারা অর্থনৈতিকভাবে সফল হয়েছিল তার ভিতরে মৌসুমী আপা আপনি অন্যতম। হ্যাঁ। সেখান থেকে আমরা দেখেছি আপনাদের গুলশানেও বাড়ি, আমরা বসুন্ধরাতেও দেখেছি, মার্সিডিজ গাড়িও দেখেছি, আপনাদের কিন্তু ল্যাভিশ লাক্সারিয়াস লাইফ আমরা দেখেছি। জি, জি। তা অর্থনৈতিক বিপর্যয়টার জন্য মানুষের জীবনে অর্থনৈতিক বিপর্যয় আসতেই পারে, কিন্তু আপনার বা মৌসুমী আপার কি ভুলের কারণে বিপর্যয় এসেছিল? কোনো ভুল কি ছিল কিনা এটা একটু বললে মানুষ ইন্সপায়ার। না 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 না, আমি আমার ছেলের জায়গাটায় আমি খুব করলাম। আর আমরা এখন যে অবস্থায় আছি, আলহামদুলিল্লাহ 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 আমাদের অবস্থান, কিন্তু এটা তো জাহির করার তো ব্যাপার নেই। তো আমি যে টাইমটা আমি বলছিলাম, তা ফারদিনকে বলা যে ওর সময়টা ভালো যাচ্ছে না, আমি আমার ছেলে মেয়েকে নিয়ে আমি একটু আমেরিকায় যাই, এবং আমার মাকেও দেখি, ফাইজাকে একটু পড়াশোনা করতে পারি। অ্যাকচুয়ালি যাওয়ার কথা ছিল আমার, যদি আমার ভিসা থাকতো, ওকে, মৌসুমী এখানে থাকতো, রাইট? সেখানে গেল। তা একটা যাওয়ার পরিপ্রেক্ষিতে আমার শাশুড়ি মিনিমাম হসপিটালাইজড হয়েছে প্রায়, মানে অনেকগুলো টাকা আসলে বিভিন্ন কারণে আপনাদের খরচ হয়েছে। হয়েছে। ফারদিনের পড়াশোনা আচ্ছা, এখনো যে অবস্থানে আছে আলহামদুলিল্লাহ, আমাদেরকেও এই মুহূর্তে কারো হাত পাততে হবে না না, না, সেই অবস্থা আমাদের পুষ্টি আসে না। কিন্তু এখন পুষ্টই আসে না। আপনাদের যেই সাম্রাজ্য গড়ে উঠেছিল হ্যাঁ। সেটা আরো বাড়ার কথা ছিল, কিন্তু সেই জায়গায় সেটা বাড়েনি, সেটা বাড়ে নাই। হ্যাঁ। এই যে এখানে কি আপনাদের কোনো ভুল ইকুয়েশন বা মানুষ আমাদের চিন্তা আমাদের করা? একটা ভুল ছিল হয়তো, বা সেই এত বড় বাড়িটা বিক্রি না করলেও পারতাম। রাইট। এই বাড়িটার এখন বাজার মূল্য কত? প্রায় 100 কোটি টাকা। 100 কোটি টাকা। আমরা সেটা বিক্রি করেছি আরো অনেক, মানে 7-8 কোটি টাকা এরকমই হয়েছে। তো সেটা একটা আমাদের একটা ভুল decision। ভুল ডিসিশন ছিল। ফ্ল্যাটটা বিক্রি করে যে ছেলেকে খুশি করতে গিয়ে বিজনেসের জন্য, সেটাও হয়তো একটা ভুল হয়েছে। ওই ফ্ল্যাটটা অনেক দামি রাইট জায়গায় যায়। এবং আমি 2টা রেস্টুরেন্ট করতে গিয়ে সেখানে আমার প্রায় 1 থেকে 1.5 কোটি টাকা লস হয়েছে। আমাদের ভুল এতটুকুই হয়েছে, আর ভুল এবং লাভ দুটা মিলিয়ে তো মানুষের জীবন। এবং এনিওয়েজ, অর্থনৈতিক ভাবে আমরা জানি যে মৌসুমী এবং সানি জুটি নিজেদেরকে এমন উচ্চতায় নিয়েছেন যে সেখানে যত ঝড়ই আসুক মোকাবেলা করার
সাহস এবং শক্তি দুইটাই আপনার ইনশাআল্লাহ আমাদের আছে। আমি যেটা একটু ক্লিয়ার করে দিই, দেন মৌসুমী এখন যে জায়গাটা অবস্থান করছে, সে আমার প্রিয়তমা স্ত্রী, এবং একটা জিনিস আমি জয় কখনই পারবো না, আমার দ্বারা সম্ভব না, যে এটা কেউ হয়তো বা জানে না। আজকে আমার মাটা যদি অবস্থায় থাকতো, আমি কি করতাম? পাশে থাকতেন, যেটা মৌসুমী আপা আছে। হ্যাঁ, যদি মৌসুমীর মার জন্য আছে, যে এটা যদি আমার মা যদি ওখানে হইতো, একই তো। রাইট রাইট। আমি কি স্যাক্রিফাইস করতাম না? আমি কি পারবো আমার মেয়েকে একাকিত্ব আমেরিকায় পাঠাই দিলাম, তার কোনো গার্ডিয়ান থাকবে না, আমার শাশুড়ি রিহাবে থাকবে, এটা আমার দ্বারা সম্ভব নয়। রাইট। আমি এটা কখনই পারবো না জয়, যে আমার ওয়াইফকে বলবো যে জাহান্নামে যাক আমার স্ত্রী, জাহান্নামে যাক আমার মেয়ে, তুমি আসো। তো একটা স্যাক্রিফাইস কিন্তু আপনার জায়গায় আপনি করছেন, আমি করছি, কারণ এবং আপনি খুবই একাকী দ্রুত- একটা জীবন যাপন করছেন, স্ত্রী না, ছাড়া একা না, একা এটা বললে ভুল হবে। আমি গোলসেন্স গ্রুপে আছি, আমার রেস্টুরেন্ট আছে, আমার 2টা রেস্টুরেন্ট এখন আছে, ইনশাল্লাহ আরেকটা বাড়ছে আমার, হ্যাঁ ইনশাল্লাহ, এবং খুবই দ্রুত লয়ে মৌসুমী বাংলাদেশে আসবে, back করবে। ইনশাল্লাহ ব্যাক করবে। আচ্ছা, স্যার। এবং যেটা নিয়ে আপনারা ভাবছেন যে, মানে আমি তাদেরকে, তোমার একটা কথা বলি, কিছু কুলাঙ্গার আছে, আমি এক নাম ধরে আমি এইটাই আমার কাছে সর্বোচ্চ লেভেলের, যদি গালি মনে হয়, গালিটাও আপনি ধরে নিতে পারেন। এরা বাজে বাজে কোন নিউজ মৌসুমী আমাকে নিয়ে কাজ করছে। সাপোজ মৌসুমী একটা টেলিফিল্মের নাটক শুটিং করেছে হাসান এইটা জাহাঙ্গীর। নিয়ে, হাসান জাহাঙ্গীরের সাথে, এই বিষয়টা নিয়ে এত ট্রল হলো এটা যে- এটা কোনো কারণ? তারপরে কি একজনে একটা ভিডিও করছে, ওমর সানি এখন ইয়ে করছে, জয় বিয়ে শাদী অমুক টঙ্ক এগুলি নিয়ে মানুষকে। আমার এক ভাই আমাকে বললো যে, সানি ভাই, এতে কিন্তু আপনার পাপের অংশ থেকে এরা যে নিয়ে নেয় সেটা আপনি জানেন? আমি বলছি, না, আমি অতটা ভালো করে জানি না, কিন্তু আমার কাছে কেন জানি মনে হয় জানো, যে আমার আমার এই জায়গাটায় তারা যে আমার বিরুদ্ধে কথাগুলি বলছে, মৌসুমীর বিরুদ্ধে কথা বলছে, হয়তোবা তারা কেউ হয়তোবা চাচ্ছে না আমার মৌসুমীর সংসার টিকুক। কিন্তু তাদের উদ্দেশ্যেই বলি, তারাও তো বিবাহিত, মেয়ে হোক আর ছেলে হোক, এটা আমার তাদের মনে হয় সংসারে সেই জন্য করে না সানি ভাই, আসলে তারকাদেরকে নিয়ে মানুষের একটা অন্যরকম আগ্রহ থাকে। আবার ধরেন তারকারা তো সাধারণ মানুষের মতোই নানান রকম ক্রাইসিসে পড়ে, যেমন আপনি বললেন শাশুড়ির কারণে, মেয়ের কারণে, ছেলের কারণে। এই যে আপনারা আলাদা আছেন, এটা সুযোগ অনেকে নিউজ আকারে নিচ্ছে, হ্যাঁ। এটা ছাড়া আর কিছুই না। বিষয়টা তো গভীর না, কারণ একদম না। আমরা আসলে তো এই ধরনের ফেস করি, সবাই আমরা জানি। কিন্তু আমার একটা প্রশ্ন আপনার কাছে থাকে যে, মৌসুমী আপা কিন্তু আমার ইন্টারভিউতে একবার বলেছিল যে তিনি আর অভিনয়ে জড়িত হবেন না, তিনি আর কাজ করবেন, এবং অভিমান করেই হয়তো বলেছিল যে তিনি চান না তার মৃত্যুর পরেও কোনো কাজ তার থেকে যায়। হয়তো বা বলেছে, কিন্তু অভিনয় করবেন না একবারে, এইটা আমার জানা নেই। আচ্ছা, উনি বলেছিলেন, পরে হয়তো উনি সিদ্ধান্তটা বদলিয়েছেন বলে। এটা হতেই পারে, একজন অভিনেত্রী, আমি তো চাই আমার স্ত্রী অভিনয় করুক, আপনি এটা নিশ্চয়ই চান। হ্যাঁ, আমি চাই, এবং আমিও চাই, আমিও একজন অভিনেতা হিসাবে Right. আরো আমি এগিয়ে যাই। তো আমার তো ক্ষুধা আছে একটা। কিন্তু মৌসুমীর মতো নায়িকা, আমি নাম ধরে বললাম যে যে জাতীয় একজন নায়িকা, মৌসুমী ওমর সানি যে নায়ক বা নায়িকা, উনি যদি কাম ব্যাক করে, তাহলে সেটা কি হাসান জাহাঙ্গীরের সাথে করা উচিত, নাকি একদম এখন যত উন্নত কাজ হচ্ছে ওনার বুঝে শুনে স্ক্রিপ্ট সেইভাবে করা উচিত ছিল? এটা কি ভুল ছিল নাকি? আমি কাউকে ছোট করব না, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আমিও ছোট করছি না, আমি বলছি যে হাসান জাহাঙ্গীরের চেয়ে মোশাররফ করিম অনেক ভালো অভিনেতা। এবং মৌসুমীকে শোনো, মৌসুমীর সাথে অ্যাক্টিং করতে পারাটা যে কোনো শিল্পীর জন্য একটা ভাগ্যের ব্যাপার, নতুন শিল্পীদের জন্য। রাইট। এবং বড় বড় শিল্পীরাও যদি বলে যে না, আমি কার কার সাথে অভিনয় করেছি, তার মধ্যে 10টা নামও যদি বলতে হয়, তার মধ্যে মৌসুমী one of them। এত বলা লাগবে না, এত বলা লাগবে না। এবং আমি আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যে হয়তোবা মৌসুমীর সেই কাজটা করাটা উচিত হয় না, কিন্তু রিকোয়েস্টের অনুরোধের ঢেকি গিলতে গিয়ে এইটা যে হবে, মৌসুমী আমাকে বলছে, পরে কি রিয়েলাইজ করছে মৌসুমী? না, মৌসুমী বলছে যে এই অনুরোধটা, কয়েকজনের নাম আমি জানি, তারা খুব কাছের, হ্যাঁ, এবং আমি আমার এই গোলসেন্স গ্রুপে বসা আমি সিও সাহেব, সেও মৌসুমীর ফ্রেন্ড, তার সামনেই
এই ঘটনাটা ঘটেছে এবং কারা কারা রিকোয়েস্ট করেছে। এখন কিছু রিকোয়েস্টের কারণে এই জিনিসটা হয়েছে। তারকাদের জীবনে অনুরোধটা তাহলে একটা বিশাল বড় মানে কঠিন বিষয়, যেটিকে মোকাবেলা করা হ্যাঁ। খুব কঠিন। হ্যাঁ। এটা তো সত্যি। হ্যাঁ, একদম মানে মানে হয়েছে, কিছু করার নাই। এখন সে ফর এক্সাম্পল জয়, তুমি যদি আমাকে, আমি সয়ের আমি একটা কথা বলি, জি। তুমি এখন আমার থেকে যেভাবে সাক্ষাৎকার নিচ্ছ, তুমি না হলে, চ্যানেল আই না হলে খোদার কসম আমি দিতাম না এইভাবে। কারণ আমি প্রস্তুতি ছাড়া শুধু চ্যানেলের জন্যই, আমার এটা তো দাবি আপনার সাথে সবসময় রাইট বরাবর ছিল। তাহলে আমি এই যে মনে করো যে এইটা অনুরোধ না, এটা আমার কাছে চ্যানেলের জন্য আমার একটা কর্তব্য মনে হয়। যেটা আমার এটা একটা কিন্তু আমার ওয়াক। পেজের জন্য এক্স্যাক্টলি আমার জন্যই আপনি আমার করছেন। হ্যাঁ, তাহলে মনে করো যে এরকম তো অনেক জায়গায় আছে, শুধু যে মৌসুমীর জীবনে তা না, কিন্তু আপনার জীবনে, তোমার জীবনে কি হয় না, আমাদের জীবনেও ঘটেছে, যে সবার তুমি জীবনে। ক্যারেক্টারটা পছন্দ করো না কিন্তু করতে হয়েছে, রাইট রাইট তোমার কো আর্টিস্ট ভালো লাগে না তারপরেও হয়েছে। রাইট ইয়েস আর নো বলো। ইয়েস ইয়েস 100%। আমার জীবনে কিন্তু এরকম হয়েছে। সো এটা একটু মানে বেশি করে ওকে, এটা কালার হয়েছে। এটা আমরা ক্লিয়ার। এটা বিষয়টা আসলে এতটুকুই, বাকি যা হয়েছে সেটা হচ্ছে বাড়তি। একদম সানি ভাই, আপনি তো একজন নায়ক, হুম। আপনি একদম প্রথম সারির নায়ক বাংলাদেশের। সালমান শাহ, ওমর সানি, সেই সময়কার আপনি সালমান শাহর প্রতিদ্বন্দ্বী। আপনি আপনার ক্যারিয়ারে অনেক রকম চড়াই উতরাই পার করেছেন। এই চড়াই উতরাই পার করতে গিয়ে আপনার জার্নিটা একটু ডিফারেন্ট অনেক নায়কের থেকে, ঠিক আছে? কোথায় গিয়ে যেন আপনি একটু ইমোশনাল, কোথায় গিয়ে যেন আপনি একটু প্রেমিক, কোথাও গিয়ে আপনি দেবদাস, কোথাও গিয়ে আপনি একটু মনে হয় যে আপনি একটু গা ছাড়া ভাব। হ্যাঁ, তো আপনার এই সময় এসে আপনি জাস্ট আপনার তিনটা ভুলের কথা একটু স্বীকার করেন, যেটা আপনার ক্যারিয়ারকে অনেক ক্ষতিগ্রস্ত করেছে। আমি অকপটে কয়েকটা জিনিস আমি তোমার সামনে বলবো, এতে কিছু মানুষ শিক্ষায় শিক্ষিত হবে। আমার মনে হয় যে পজিটিভলি আপনারা নিবেন। আমি কিছু উচ্ছন্নে গিয়েছিলাম আমি আমার জীবনে, এবং এত কেয়ারলেস হয়েছিলাম, মোটা হয়ে গেলাম, হয়ে গেলাম। এটা আমার এক ধরনের, এটা আপনার ভুল ছিল। এটা আমার ভুল। এটা কি সঙ্গ দোষে হয়েছিল? এটা সঙ্গ দোষ তো ডেফিনেটলি আছে, এবং আমি মনে করি এই একটা। আর সেকেন্ড থিং হচ্ছে যে আমি বোধহয় ফিল্মের পলিটিক্সটা বুঝতে আরো পারেন না। সুন্দর করে বোঝা উচিত ছিল। ফিল্মে একটা পলিটিক্স আছে, তাই না হ্যাঁ, ভাই? এবং আমাকে অনেকেই অনেকভাবে যেভাবে বিশ্লেষণ করুক না কেন, আমি আসলে সহজ সরল একটা মানুষ। রাইট। আমি এই ফিল্মের জন্য এটা মানে ঠিক না, এত সহজ এতটা ঠিক না, কিন্তু দিন শেষে মানুষের কাছে কিন্তু সমাদৃত মানুষ আপনাকে ভালোবাসে। তারপর বোধহয় আরেকটা ভুল, মৌসুমের বাগে বিয়ে করার সিদ্ধান্তটা, যেটা আপনি আগে বলেছিলেন, যেটাতে অনেক মানুষ আপনার শত্রু হয়েছে। আমার শত্রু হয়েছে। আমি রীতিমতো এক সময় আমি এক সাক্ষাৎকারে বলতে হয়েছিল আমাকে যে সবাই আমাকে অমরেশপুরি বানায় ফেলছে, অমরেশপুরি মানে মৌসুমীকে তুই বিয়ে করলি না। কেন বিয়ে করলি? মানে বাস্তব জীবনে ফিল্ম ইন্ডাস্ট্রিতে এরকম আপনি আসলে অমরেশপুরি হয়ে গেছেন। হ্যাঁ, মানে এরকম একটা ভাব তৈরি হয়ে গেছে। Right, কিন্তু right. দিন শেষে আমি মনে করি আমার দুইটা সন্তানের মা হিসাবে আমি ঠিক কাজটাই করি। রাইট, আপনি একজন পারিবারিক ফ্যামিলি ম্যান। হ্যাঁ। আমার কাছে আপনাকে যা মনে হয়, আমি ফ্যামিলির বাইরে কোনো ভালোবাসেন। কিছু আমি চিন্তা আচ্ছা, করি। সানি ভাই, একজন নায়কের জীবনে অনেক স্ক্যান্ডাল থাকে। মৌসুমী আপাকে বিয়ে করা, মৌসুমী করা ছাড়া আপনাকে কোনো নারী নিয়ে আমি আসলে জড়াতে দেখি নাই। আপনার সাথে কোনো নারীর স্ক্যান্ডাল, নারীর প্রতি আপনার আসক্ত ভালোবাসা, এগুলো আপনার জীবনে আসে না। এটা কারণটা কি অধিক ভালোবাসা, নাকি মৌসুমী আপা আপনাকে তাবিজ করছে, নাকি আপনি কি ঘটনা কি এক মৌসুমীতে এমন আটকেলেন কেন? কিছু না, নট ইভেন মৌসুমী বলে কোনো কথা না। আমি আটকাই হচ্ছে, মনে করো আমার মেয়ের বয়স এখন 22। মেয়ের বয়স যখন 2 বছর ছিল তখনও তো আপনি মৌসুমী করতেন। নো, মৌসুমী কখনোই করিনি। কি বলে, এই যে জিনিসটা তোমার সামনে আমি বলবো যে সেটা হচ্ছে যে আমি আমার ব্যক্তিত্ব, আমার পার্সোনালিটি, যে কথায় কথায় মানুষকে সরি বলা, তারপরে মানুষের কাছে আমার পার্সোনালিটি থাকবে না, হ্যাঁ, মানুষ আমাকে বকা দিবে, আমি কখনোই চিন্তা করিনি। আর এটা কখনোই ভাবি নাই যে কোটি কোটি টাকা হবে, হাজার হাজার টাকা হবে, এই টাকা দিয়ে আমি এটা করবো ওইটা করবো। টাকায় কখনোই সুখ আনতে পারে না। একটা সুখ যদি, যেরকম আমি সে ফর এক্সাম্পল, আমার
দুইটা টাইমে আমার ঘুমের থেকে উঠি এবং ঘুমাই। আর আর দুইটা টাইমে আমার মেয়ের সাথে কথা বলি, আমার ছেলের সাথে কথা বলি। ঘুমের থেকে ওঠার সাথে সাথেই আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি, আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছে। তারপর আমার স্ত্রীকে আমি ফোন দিই এবং শোয়ার সময় আমি তাই করি। এবং এখনো কিছু পরামর্শ হলে আমি আমার ছেলেকে আমি নক করি। আগে যেটা 100% মৌসুমীকে বলতাম যে এটা হওয়া উচিত কিনা, এবং ছেলে মেয়েদের উপর নির্ভরযোগ্যতা এটা আস্তে আস্তে হয়ে যাচ্ছে। যে সে ফর এক্সাম্পল, আমি আমার ওয়াইফকে ভালোবাসি যতটুকু, আমি আমার মেয়েকেও ততটুকুই ভালোবাসি এবং আমার মাকেও আমি ততটুকুই ভালোবাসি। আমার ভালোবাসার জায়গায় যে এটা কখনোই আমি চাইনি যে মেয়েরা আমাকে ভয় পায়। ছেলে মেয়ে আপনার কেউ আপনাকে ভয় পায় না, আপনার বন্ধু। হ্যাঁ, এবং আমাকে বন্ধুত্ব ভাবে জানো, এবং আমার জন্য আমার স্ত্রীর চোখে পানি আসবে, আমার মেয়ের চোখে পানি আসবে, আমি এটা কখনই এই গেল আপনার পারিবারিক জীবন, আমরা জানলাম সবকিছু। এবার আমরা চারপাশ সিনেমা জগতে এই যে ঈদে 5টি ছবি মুক্তি পেল, বিভিন্ন আপনার স্ট্যাটাসও আমি দেখেছি, সিনেমার একটা সুবাতাস বইছে, কোটি 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 টাকার আওয়াজ, 10 কোটি 15 কোটি, এর থেকে 100 কোটি পর্যন্ত আওয়াজ শুনে যায়। কিন্তু আদতে বাংলাদেশের মার্কেটটা কোন জায়গায় আছে বলে আপনি মনে করেন? আপনি তো আমদার মতো সুপারহিট ছবির নায়ক, আপনি তো কুলির মতো সুপারহিট ছবির নায়ক, আখেরি রাস্তার মতো সুপারহিট ছবির নায়ক। জয়, আমি বলি বাংলাদেশের এখন হাইয়েস্ট বর্তমান আজকের তারিখ পর্যন্ত বাংলাদেশের মার্কেট আমার মনে হয় না 4 থেকে 5 কোটি টাকার উপরে মার্কেট বের হয়েছে। টোটাল ছবির কস্টিং যে যত বড় ছবি বানায়, যে যত বড় ছবি বানাক না কেন, হাইয়েস্ট বলছেন আপনি। একদম হাইয়েস্ট। আর স্ট্যান্ডার্ড যদি বলেন যে স্ট্যান্ডার্ড এখনো যে কোনো ছবি যদি 1.5 কোটি 2 কোটি 2.5 কোটি দিয়ে বানায়, তাও যদি কিছুটা ব্যালেন্স হয়। কিন্তু আমার মনে হয় না, আমার একই প্রশ্ন এবং আমার জানা এবং আমার অভিজ্ঞতা, 5 কোটি টাকার উপরে বাংলাদেশের মার্কেট এখনো হয়ে ওঠেনি, হয়ে ওঠে নাই, না, এবং হবে হয়তো বা হবে। হবে। আমরা আমাদের যে কি বলে বর্তমান তারেক সাহেবের নেতৃত্বে যে গভর্নমেন্ট এসছে, আমি ভীষণভাবে আশাবাদী। কারণ ওনার বাবা চলচ্চিত্রকে ভীষণ ভালোবাসতেন, উনিও ভালোবাসতেন। ওনার ভালোবাসার কিছু কারণের সাক্ষী হলাম আমি। হ্যাঁ, তো এইটা আমি আশা করব যে ওনার মাধ্যমেই এই চলচ্চিত্রের আরো যদি 200 সিনেমা হল হয়, সিনেপ্লেক্স, মানে মূল সমস্যাটা সিনেমা হলে। সিনেমা হল যত বাড়বে, কারণ লোক যাচ্ছে, রাইট, এবং আরো সুন্দর সুন্দর ছবি হবে, এবং আমার এই মার্কেট ভ্যালুটা হয়তো বা একটা সময় গিয়ে 15 থেকে 20 কোটি 30 কোটিও হয়ে যেতে। সানি ভাই, এই যে প্রিন্স ছবিটি মুক্তি পেল এবং সরি বলতে হলো শাকিব খানকে, এবং নির্মাতা একটা অসম্পূর্ণ ছবি রিলিজ দিল। কোটি 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 টাকার ছবি অসম্পূর্ণ ভাবে রিলিজ দেয় কিভাবে, কোন সাহসে বা কেন, এটা কি এই বিষয়টি কি আপনি ক্লিয়ার? এত কম্পিটিশনের মাঝে আমি জানি না যে অন্যর খেতে গিয়ে পোদ্দারি করা, আমার কাছে তাই মনে হয়েছে যে টাকা আরেকজনের পোদ্দারি করি আমি, এরকম একটা ভাব, যে নিজের ভাবতে হবে। মানে প্রযোজকই ভিকটিম আসলে। হ্যাঁ, আমি মনে করি যে এই প্রযোজকই ভিকটিম, এই প্রযোজককে এইভাবে ভিকটিম তৈরি করাটা ঠিক হয় না। আমরা কিন্তু এর আগেও প্রযোজককে ভিকটিম বানিয়েছি নিজেরা, আমরাই কিন্তু ইন্ডাস্ট্রির লোকেরা প্রযোজকদের ভিকটিম বানাই। হ্যাঁ, এবং সে কারণে প্রযোজকরা দূরে সরে যায়, অনেক দূরে সরে যায়, কারণ আপনাদের সময় থেকে আপনারা এটা দেখে। রাইট। এবং আমার মনে হয় ছবিটা রিলিজ নাও তো করতে পারতো, আরো 1 বছর পরে করেন, সমস্যা কোনো ছিল আপনি না। 6 মাস পরে করেন, আপনি 4 মাস পরে করেন, পূর্ণাঙ্গ ডেট নেন। এতে হিরোর দোষ দিয়ে লাভ কি, হিরোইনের দোষ দিয়ে লাভ কি? কাস্টিং তো আমি তো দেখি যে খুবই ভালো। এরপরে দেখেন দম, প্রেসার কুকার, বনলতা এক্সপ্রেস, বিভিন্ন ছবি যে মুক্তি পেয়েছে, এগুলো আপনি কি কোনোটা দেখার সুযোগ হয়েছে? আপনি তো শুনেছেন এবার অনেক ভালো ছবি হয়েছে। আমার দেখা হয়। ওকে, তাহলে দেখা যেতে হয়নি, আমি ছবির বিশ্লেষণে যাবো না, কিন্তু আমি একটি পয়েন্ট আপনাকে নেই যে নায়িকাদের ক্ষেত্রে অনেক অংশে দেখেছি আমরা বিদেশি ইন্ডিয়ান নায়িকা নিয়ে কাজ করতে, দেশের নায়িকা রেখে, আবার টেকনিশিয়ানের ক্ষেত্রেও তাই। এই যে দেশের নায়িকাদেরকে একটা পর্যায়ে ছেড়ে দেওয়া, বিদেশি নায়িকা প্রয়োজন হয়, এটা কেন? বা এটা দেশের নায়িকাদের প্রতি আস্থা নাই, না দেশের নায়িকারা আসলে গড়েই উঠে নাই? মৌসুমী, পূর্ণিমা, পপি, ওই সময় তো নায়িকারা একটা নায়কের প্যারালাল ফ্যাক্টরি। কাকে আনছো? আমার চোখে, আমি যদি একজন দর্শক, এই যে মেয়েটাকে যে তুমি আনলা,
এই ওর ওর ইন্ডিয়াতে ওর ক্লাসটা কি, এটা আমার প্রশ্ন। ইন্ডিয়াতে তো ওরা মেইন স্ট্রিমের নায়িকা না। তাহলে তুমি তো প্রথমেই আমাদেরকে ছোট করে দিচ্ছ, তুমি ক্লাসটা তো ডাউন ওখানেই করে দিচ্ছ। ইন্ডিয়ানরা ভাবে কি যে যেগুলি নাকি আমরা গোনায় ধরি না, ওই মালগুলিকে নিয়ে, ওই জিনিসগুলিকে নিয়ে, টেকনিশিয়ান আর্টিস্ট ওগুলি নিয়ে তোমরা স্টার সুপারস্টার নিজের তৈরি করো। ক্লাসটা কোথায়? তাহলে এর থেকে আপনার সাজেশন কি, বা আপনার কি মনে হয়? সাজেশন তো আসলে কোনো কাজ হবে না, কোনো সাজেশনে কোনো কাজ হবে না। আমি মনে করি যে যেরকম অনেক দিন আগে বাংলা চলচ্চিত্রে দেখেছিলাম মহুয়া রায় চৌধুরী, করার কথা ছিল। তারপরে কি জানো, আরো অনেক ভালো ভালো আর্টিস্ট, শতাব্দী, তারপরে সন্ধ্যা রায়, এই যে ক্লাস মানে নায়িকা যারা আসতো, তারপরে আমাদের এখানে প্রসেনজিৎ বোম্বাদাও কাজ করেছে। তো আমরা তো সেলুট জানাই ভাই, ভালো ক্লাস মেয়ে আনো, ভালো ক্লাস ছেলে আনো, হ্যাঁ, টেকনিশিয়ান গুলি ভালো আনো। হ্যাঁ, তো আমাদের এখানে কি টেকনিশিয়ান নাই? অবশ্যই আছে। অভিনেতা ওমর সানির ফিরে আসতে কি কি প্রতিবন্ধকতা, বা ফিরে আসার ডাক কি পাচ্ছে কিনা, কিংবা কি চরিত্রে সে ফিরে আসতে চায়? আমি পজিটিভ করব, নেগেটিভ ক্যারেক্টার একদমই করব না, কারণ আমার মেয়ের জন্য আমি 10 বছর আগে আমি অফ করে দিয়েছি। এবং আমি একটা ক্ষুধা তো আছি, এবং কয়েকটা ছবিও আমি ছেড়েছি। আমার ব্যাটে বলে হয়নি, পছন্দ হয়নি, চরিত্র সবকিছু ব্যাটে বলে হয়নি, আমি ছেড়েছি। কোনো নাম বলবো না, ডাইরেক্টরের নামও আমি বলবো না। যদি আমি নামগুলি বলি আমি আমাকে ছোট করবো, বলা উচিত হবে না, বলা উচিত হবে না। সো আমি অপেক্ষা করি ভালো ছবির জন্য, ক্যারেক্টারের জন্য। আমার কাছে একটা তো ক্ষুধা আছে যে আমি ভালো কাজ করবো, এখনো আছে। ডেফিনেটলি আমি কাজ করতে চাই, ভালো কাজ করতে চাই। একজন অভিনেতা অভিনয়ের বাইরে দীর্ঘ সময় কি থাকতে পারে আসলে? না 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 না, আমি যে জায়গাটাই আমি থাকি না কেন, দিন শেষে কিন্তু আমি একজন। আপনি দেখেন ইন্ডিয়াতে কাম ব্যাক করতেছে সব সিনিয়র অ্যাক্টররা, আমরা এটা তো দুঃখজনক, এটা খুবই দুঃখজনক। নিজস্ব কোনো উদ্যোগ আপনার আছে এর ভিতরে? নিজস্ব উদ্যোগ করতে গেলে ফাইন্যান্স তো একটা ফ্যাক্টর। সেদিকে রিস্ক নেওয়ার মতো অবস্থা নাই। সানি ভাই, আপনি যে একা একা ঢাকা শহরে কিংবা মানিকগঞ্জে থাকেন, কেউ আপনাকে নাড়ে না? কোনো নারী? তোর সমস্যা কি? নাড়তে হতে পারে। আপনি সব কথা অকপটে বলছেন, এই জন্য জিজ্ঞেস করি। ওইভাবে না, আর কেউ সাহসও পায় না। আপনি কি খুবই গম্ভীর বা রাশভারী, বা মেয়েদের জানি না, জায়গা দেন? আমি মেনটেন করি, আমি আমাকে মেনটেন করার চেষ্টা করি, আমি আমাকে আগলে রাখার চেষ্টা করি। এই আগলে রাখার পুরোটাই কি মৌসুমী আপার জন্য? নো, একদমই না, আমি আমার জন্য। এটা কি সাধক পর্যায়ে নিজেকে নিয়ে যাচ্ছেন? না, কেন সাধক পর্যায়ে নিব কেন? আমি আদৌ কি সাধক এটা কি আমি বলছি কাউকে? আমি তো বলিনি। একটা পুরুষের জীবনে নারী আসবে, যেহেতু একাকী থাকে। পুরুষের জীবনে শুধু নারী আসবে? নারী তো লাগবে। হ্যাঁ, নাকি আছে? আপনি এটাকে কোনো ফ্যাক্টরি মনে করছেন? না, একটা পুরুষের জন্য নারী, নারীর জন্য পুরুষ, হ্যাঁ, এগুলি তো মানে সচরাচর বিষয়। স্বর্ণালী যুগ, সেই যে ক্ষুধা ছবি, সেই যে কত কি কি ছবি রে ভাই, গরিবের রানী, চাবুক, মানে দুইটা বিষয় তো আপনার, আমরা বাংলাদেশে উপাধি দিয়ে, একটা হচ্ছে বাপ্পারাজকে যে ছেঁকা খাওয়া, আরেকটা হচ্ছে আপনাকে চাবুকের বাড়ি। তো এগুলি তো আসলে একটা উপাধি পাওয়াও গৌরবের বিষয়। স্বর্ণালী সেই সময়টা যখন আপনার ব্যাপক চাহিদা ছিল, সেই সময়টা এখন মনে হলে নস্টালজিটা কি কাজ করে সানি ভাই? কষ্ট দেয়। আমি নিজে নিজে ভাবি, মাঝে মধ্যে এফডিসিতে গেলে আমি ভীষণ ভাবে হয় কোথায় যেন হারিয়ে যাই। আর আমি নিজেকে যখন নাকি বিচার করতে যাই, যে একটা জিনিস, অনেক কিছু হারিয়েছি, অনেক কিছু জয় করেছি, অনেক অনেক কিছু হয়তো বা বাকি আছে। তো একটা জিনিস আমি অর্জন করেছি আমার লাইফে, যে সেটা হচ্ছে আমার ছেলেকে দেখে, আমার মেয়েকে দেখে, আমার স্ত্রীকে দেখে, আমার ভাইকে দেখে, আমার বোনকে দেখে কেউ বলে না যে মানে থার্ড ক্লাস লেভেলের ওমর সানি, এই টাইপের কোনো বলে না,
কেউ বলে না। কারণ আপনার ভিতরে তো একটা গভীরতা আছে, এটা আমি আপনার- অর্জন করি, আমার সততা। আপনার হ্যাঁ। সোশ্যাল মিডিয়াতে সেটা কিন্তু টের পাওয়া যায়। আমি আপনার আমার গভীরতা। সততা দিয়ে আমি করেছি, আমি সততা দিয়ে, অনেকেই বলে ভাতের ব্যবসা করে, না, এটা কোনো ম্যাটার করে না। এটা ম্যাটার করে না, রাইট? আমি এখন যে কোম্পানিতে আমি আছি, এই কোম্পানির দায়িত্বে আমি একজন চিফ অ্যাডভাইজার এই গোলসেন্স গ্রুপে। অনেক সম্মানের সাথে আমি আছি, অনেক সম্মানের সাথে আছি। এটা যেমন আপনার ভাতের হোটেলের পরিচিতি যেভাবে মানুষ জানে, হয়তো এই পরিচয়টা অনেকে জানে না, কিন্তু একটা শিল্পী আসলে অনেক জায়গায় জড়িয়ে যায়। রাইট। তো আপনি এভাবে সম্মানের সাথেই বেঁচে আছেন, আর যে কোনো আমি কাজই বেঁচে আছি। সম্মানের। হ্যাঁ, এবং সব কাজই সম্মানের। অসম্মান কোনটা? আমি কোনো Illegal. মানে Illegal. ইললিগাল কোনো কাজ আমি করছি না। রাইট, এটা তো বড় পাওয়া। হ্যাঁ, এবং আমি মনে করি যে দেখো, আমার জীবনে দুইটা মানুষের কাছে আমি ভীষণভাবে কৃতজ্ঞ। এক হচ্ছে, আজকে তোমার সামনে বলে দিই, সাগর ভাই আমাকে একদিন বলল যে অনেক বছর আগে, এই 10-12 বছর আগে, এই তোমার পাসপোর্ট কোথায়? আমাকে আছে, পাঠাই দিও তো। তো পাঠাই দিলাম পাসপোর্ট। কিছুদিন পরে দেখলাম, এই তোমার যেতে হবে। কোথায় যাবে? সৌদি আরবে, ওমরা। বাহ। সুবহানাল্লাহ। বাহ। তো ওনার মাধ্যমে উনি কিন্তু আমাকে ওমরা করালেন, এবং ওখান থেকে আমার নামাজ পড়ার একটা 100% স্পিয়ারটা আমার চলে আসে। অসাধারণ। আমি তার কাছে কৃতজ্ঞ। সেকেন্ড, আরেকটি মানুষের কাছে আমি কৃতজ্ঞ হয়ে গেলাম। এই কোম্পানিতে কাজ করতে গিয়ে আমার অ্যাসাইনমেন্টে যখন নাকি 12-13 জন আমরা গেলাম, এবং আমার সাথে আমার বন্ধুবর সিও সাহেব, বাহার ভাই ছিলেন। চেয়ারম্যান সাহেব বললো যে সবাই আপনারা ওমরা করে আসবেন। বাহ। তো একটা পজিটিভ চেঞ্জ আপনার ভিতরে বিভিন্ন সময় বিভিন্ন বড় ভাইরা সহযোগিতা করেছে আনবার জন্য। রাইট। আপনি তাদের প্রতি কৃতজ্ঞ। এবং তাদের কাছে আমি কৃতজ্ঞ, এবং সেই মানুষগুলির কাছে আমি কৃতজ্ঞ যে মানুষগুলিকে আমার ভালোবেসে আমাকে এখনো আমার কাছে ফিল হয় যে না, আমার বাবা চলে যাবার পরও আমার বাবার কাজগুলি কিছু তারা মানুষ করে যাচ্ছে। করে। আমি নাম বলবো না, এবং সেই মানুষগুলি এটা আমার অর্জন। সানি ভাই, আমরা যেহেতু ইন্টারভিউটা বড় হয়ে যাচ্ছে, মানুষ অনেক বড় কিছু দেখতে পছন্দ করে না। এই ভিডিওটা দেখে মানুষ কমেন্টে অনেক কথা লিখবে, যেগুলো একজন উপস্থাপক হিসেবে প্রশ্ন করা আমার জন্য দায়িত্বের মধ্যে পড়ে। যেমন এই ভিডিওটা দেখে বলবে, জয় ভাই, ওমর সানিকে সবার ব্যাপারে প্রশ্ন করলেন, খুব ভালো ইন্টারভিউ হয়েছে, কিন্তু জায়েদ খানের ব্যাপারে জিজ্ঞেস করলেন না কেন? তখন আমি তো ফেসে যাব। আমি আপনাকে ওদের পক্ষ থেকে আমি জিজ্ঞেস করতে চাই, হোয়াট হ্যাপেন্ড অ্যাকচুয়ালি উইথ জায়েদ খান? জায়েদ খানের সাথে আপনার কি হয়েছিল? আপনি তাকে মেরেছিলেন কেন? পাস্ট ইজ পাস্ট, এবং কিছু জিনিস গার্বেজ বলো আর হলো ওই যাই বলো, এগুলি নিয়ে কথা বলতে আমি রাজি না। আর আমার নীরবতায় একটা জিনিস বলি, যে সেটা হচ্ছে যে মানুষগুলি আমার জন্য ভালো করবে তাদেরকে আমি মানে প্রচন্ড রকমের সম্মান করি। যে মানুষগুলি ও শুধুই মনে করো যে আমার জীবনে ওর যে ভূমিকা ছিল, হ্যাঁ, সেটা আমি মনে করি এটা খুব বাজে একটা ভূমিকা ছিল, এবং এই ভূমিকার জন্যই হয়তোবা আমি কখনই তাকে মেন্টালি আমি ক্ষমা করব না, কিন্তু আমার দরকার নেই ওর মতো ছেলেকে নিয়ে কথা বলার। আমাকে নিজের কাছে নিজেকে আমি অপমানিত হচ্ছি। সরি প্লিজ। আসিফ আকবর ভাইয়ের সাথে একটা দ্বন্দ্ব হয়েছে, সমাধানও হয়ে গেছে। এই যে মাঝে মাঝে দ্বন্দ্বগুলো তৈরি হয় আপনার কথায়, আমার নিজের থেকে আমি কিন্তু তৈরি করি না, কাউন্টার আসলে পরে হয়ে যায়। হ্যাঁ, হয়ে যায়। তো আপনি এই বিষয়টা তো সমাধান হয়ে গেছে। এই বিষয়েও দর্শকরা যেহেতু কমেন্টে লিখবে কিছু পক্ষে বিপক্ষে, আমি আপনাকে বললাম যে আমি প্রশ্ন ছাড়াই আপনাকে ছেড়ে দিলাম। আসিফ ভাইকে নিয়ে কিছু বলার থাকলে একটু বলেন। আসিফ ভালো একজন গায়ক, ডেফিনেটলি, এবং ভালো মানুষ, খুবই ভালোভাবে জানতাম, কিন্তু কি জানি হচ্ছে ইদানিং ওর বিষয়গুলি, এগুলি ভালো কিছু সমাধান করলে পরে আমি চাই ও আমাদের ছোট ভাই সমতুল্য, এবং ও সুন্দরভাবে বেঁচে থাকুক, সুস্থভাবে বেঁচে থাকুক, এবং পরিশ্রম করে এবং সততার সাথে ওর জীবনটাকে ওর ফ্যামিলির কাছে
বড় করো। বাহ। এটি আমি চাই। আশেপাশে কেউ নেই, দরজা বন্ধ, এগুলো বলে লাভ নেই। একটু সেই গানটার 4টা লাইন, আমার প্রিয় গান খোদা ছবি। মাই গড, গাজী আঙ্কেল অসাধারণ লিখেছেন। আশেপাশে কেউ নেই, দরজা বন্ধ, এই ছোঁয়া এই মায়া লাগে না তো মন্দ, আমাকে করেছে পাগল পাগল পাগল। পাগলে কিনা বলে সব লোকে কম, কোনো কিছু হয়ে গেলে লোকে মন্দ কম। দোষ দিও না তুমি, দোষ দিও না।